নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। তাই আপনি যদি সাহিত্য অনুরাগী হন তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আজ আমরা আপনাদের পাঠ করে শোনাব শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর অমর সৃষ্টি কোয়েলের কাছের তৃতীয় পর্ব। এর আগের পর্ব দুটির লিঙ্ক আমরা আপনাদের জন্য দিয়ে যাচ্ছি ডেসক্রিপশন বক্সে। যদি এখনও কেউ না শুনে থাকেন তাহলে অবশ্যই একবার শুনে দেখবেন। কিন্তু আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে কোয়েলের কাছে তৃতীয় পর্ব। তারপর মারিয়ানা লিড করল। সকালে আমরা যে পথে গিয়েছি সে পথ নয়, অন্য পথে, কিন্তু পথটা খাড়া চড়াই। মারিয়ানা একটি সাদা খরগোশের মতো তরতরিয়ে উঠতে লাগলো। বেশ অনেকখানি খাড়া উঠলাম। আমাদেরই বেশ কষ্ট হচ্ছিল, মেয়েদের তো হবারই কথা। কিন্তু উপরে উঠে যা দৃশ্য দেখলাম তাতে চোখ জুড়িয়ে গেল। আমরা বোধহয় একটি পাহাড়ের একেবারে মাথায় উঠেছি। নিচে খাড়া খাদ এবং সেই খাদ গিয়ে কোয়েলের উপত্যকায় মিশেছে। মাইলের পর মাইল ঘন অবিচ্ছেদ্য জঙ্গল। দুটি শকুন উঠছে আমাদের পায়ের নিচে চক্রা আকারে। বাঘ কিংবা চিতা কোনো জানোয়ার মেরে রেখেছে বোধহয় জঙ্গলে। পূবে সূর্য উঠে এখন প্রায় মাথার কাছাকাছি আসবো করছে। সমস্ত বৃষ্টি স্নাত উপত্যকা কাঁচা রোদে ঝলমল করছে। যশবন্ত বলল, ডাইনে বায়ে ভালো করে নজর করো, কোথাও কিছু নড়লে চললেই বলবে। প্রায় 5 মিনিট আমরা নির্বাক সেখানে দাঁড়িয়ে রইলাম। কোনো কিছুই নজরে পড়ল না। হতাশ হয়ে নেমে যাব এমন সময় আমাদের পায়ের নিচে গভীর ও ঘনান্ধকার উপত্যকা থেকে মার্সিডিজ ট্রাকের হর্নের মতো একটি আওয়াজ শোনা গেল, পরপর 2 বার। যশবন্ত বলল, হাতির দল চড়তে চড়তে একেবারে পাহাড়ের গোড়ায় চলে এসেছে। পাহাড়টা এদিকে এত খাড়া যে হাতি যে উঠে আসবে সে সম্ভাবনা নেই। কাউকে না বলে হঠাৎ যশবন্ত দুটি বিরাট পাথর গড়িয়ে দিল উপর থেকে নিচে। পাথরগুলো কড়কড় শব্দ করে নিচে গড়িয়ে যেতে লাগলো, কিন্তু গাছপালার জন্য নিচে অবধি পৌঁছলো বলে মনে হলো না। তারপর যশবন্ত আর একটি পাথর পুটিং দি শট ছোড়ার মতো নিচে ছুড়ল এবং সে পাথরটা নিচে পড়বার সঙ্গে সঙ্গে হয়তোবা কোনো হাতির গায়েই পড়ে থাকবে। নিচে জঙ্গলে একটা আলোড়নের সৃষ্টি হলো। তারপর যা দেখলাম তা ভোলার নয়। অত বড় বড় হাতি 4 পা তুলে যে অত জোরে দৌড়োয় জঙ্গলে, তা না দেখলে বিশ্বাস হতো না। একটা ঘাসে ভরা মাঠ পেরোবার সময় দেখা গেল। ঘোষদা বললেন, ইস কি ডেঞ্জারাস, ওদিকে না গিয়ে যদি এদিকে আসতো। এসব খুনে লোকদের সঙ্গে বাড়ির বাইরে বেরোনোও বিপদ। হাতির দল প্রচণ্ড শব্দে দৌড়তে দৌড়তে চোখের নিমেষে গিয়ে আরও গভীর জঙ্গলে পৌঁছল। সেখানে তাদের আর দেখা যাচ্ছিল না। মারিয়ানা বলল, কেমন হাতি দেখালাম তো? এবার নামার পালা। আমরা সবাই নামতে লাগলাম। হঠাৎ সুমিতা বৌদি বললেন, এই তোমরা একটু এগো, আমি এক্ষুনি আসছি। আমরা সকলে এগিয়ে গেলাম। পরে বৌদি এসে আমাদের ধরলেন। যশবন্ত বলে উঠল, এটা অত্যন্ত অন্যায়, একটুও ফ্রাঙ্ক হতে পারেন না? সুমিতা বৌদি অবাক এবং কিঞ্চিত বিরক্ত গলায় শুধলেন, কিসের ফ্রাঙ্ক, মানে বুঝলাম না তোমার কথার। যশবন্ত বলল, সে গল্প জানেন না? আমার হাজারিবাগি খুরশেদের গল্প। খুরশেদের সঙ্গে শিকারে গেছি, সেই মেম সাহেবের গল্প বলছে যে মেম সাহেব আগে নাকি ওখানে শিকারে এসেছিল। একটা খুরশেদ ইংরেজি বলে টেক টেক নো টেক একবার তো সি গোছের। সে বলল, का है हुजूर, वो मेम साहब इतनी फ्रांक थी, बेशक फ्रांक। तो हामी सुधालाम, माने? সঙ্গে সঙ্গে খুরশেদ বলল,
हम लोग यहाँ बैठकर गप कर रहा है और वो मेम साहब वही बैठकर हिसी कर रही है। क्या फ्रांक? যশবন্তের এই গল্প শুনে সুমিতা বৌদি এবং মারিয়ানা দুজনে একসঙ্গে নাভি থেকে নিঃশ্বাস তুলে বললেন, ইস কি খারাপ। বলেই সুমিতা বৌদি হাসতে লাগলেন। ঘোষদা ভুঁড়ি তুলিয়ে হাসতে লাগলেন। যশবন্ত সেই হাসির তোড়ের মাঝেই বলল, কই আপনারা তো জঙ্গলে ফ্রাঙ্ক নন। মারিয়ানা সত্যি লজ্জা পেয়েছে। একবার একটু ফিক করে হেসে গম্ভীর হয়ে গেছে। যশবন্তটাকে নিয়ে একদম পারা যায় না। এমন অনেক পুরুষালী রসিকতা ও মজার কথা আছে যা পুরুষদের কাছে অবলীলাক্রমে বলা চলে, কিন্তু মেয়েদের সামনে ভুলেও বলা চলে না। কিন্তু কে বোঝাবে? এটা একটা জঙ্গলি, একেবারে আকাঠ জঙ্গলি। একে সভ্য করা আমার পক্ষে সম্ভব নয়। বেশ ভালো খাওয়া হলো দুপুরে, মুরগির ঝোল আর ভাত। খাওয়ার পর সুমিতা বৌদি বললেন, আমি একটু গড়িয়ে নিচ্ছি ভাই, তোমরা কিছু মনে করো না, বড় খাড়া ছিল পাহাড়টা। ঘোষদা আগেই গিয়ে বিছানা নিয়েছেন। যশবন্ত একটি শাল পাতার চুটটা ধরিয়ে বারান্দায় পায়চারি করে বেড়ালো কিছুক্ষণ। তারপর বলল, আমিও একটু গড়িয়ে নিই, রাতে আবার ভেজা নাচতে হবে। তারপরেই শুধলো, গায়ে সেই সুন্দরী মেয়েটি আছে তো, হ্যাঁ, না অন্য গ্রামে চলে গেছে বিয়ে হয়ে? কি মারিয়ানা? মারিয়ানা হেসে বলল, আছে, আপনি এসেছেন সে খবরও সে পেয়েছে। খবর পেয়েই হাসতে আরম্ভ করেছে, বলছে পাগলটা আবার এসেছে। আমি বললাম, হ্যাঁ পাগল না, ন্যাকা পাগল। মারিয়ানা মুখ নিচু করে হাসতে লাগলো। যশবন্তকে বলল, এমন চেলা বানিয়েছেন যে গুরুর গুরুত্ব থাকলে হয়। যশবন্ত বলল, ওসব কথা শোনেন কেন? যশবন্ত ঘরে গেল শুতে। আমি ইজি চেয়ারে বসেছিলাম। ভেবেছিলাম চুপ করে বসে এই অপূর্ব শিরিন বুড়ুর একটি প্রশান্ত দুপুরকে ধীরে ধীরে বিকেলে গড়িয়ে যেতে দেখব। সেই আপাত তুচ্ছ সম্পদ, সেই বিচিত্র আনন্দময় দৃশ্যকে সকলে দেখতে পারে না, সকলের সে চোখ নেই। সিনেমাটোগ্রাফি অত্যন্ত সার্থক শিল্প, কারণ তাতে অডিও ভিজুয়াল এফেক্ট আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আমার রুমান্ডির বাংলোয় বসে প্রতিদিন রূপে রসে গন্ধে ভরা যে সিনেমা রোজ দেখি, সেই পর্যায়ে কোনো দিন কোনো আর্ট পৌঁছবে কিনা জানি না। প্রকৃতি নিজের হাতে তুলি ধরে, নিজের হাতে বাঁশি ধরে সেই ছবি রোজ আঁকেন, আবার মুছে ফেলেন। অথচ প্রতিদিনের ছবি বিচিত্র, কোনো ছবি অন্য ছবির প্রতিভূ নয়। মারিয়ানা কোথায় গিয়েছিল জানি না, হঠাৎ বারান্দা আলো করে ফিরে এলো। বলল, মশলা খাবেন? বললাম, দিন। একটি ছোট জাপানি কাচের রেকাপিতে এক মুঠো দারুচিনি, লবঙ্গ, এলাচ এনে মারিয়ানা হাত বাড়ালো। বলল, আপনি বুঝি দুপুরে ঘুমোন না? আমি বললাম, মোটেই না, মানে চেষ্টা করলেও পারি না। ও হেসে বলল, আমার মতো। আমি শুধলাম, এখানে আপনার একা একা লাগে না? একদম একা একা থাকেন? মারিয়ানা বলল, মাঝে মাঝে যে একা, খুবই একা লাগে না তা নয়, তবে বেশিরভাগ সময়ই লাগে না। স্কুল তো আছেই, তাছাড়া জমি দেখাশুনো করি, মুরগি ও গরুর তত্ত্বাবধান করি, একটু আধটু বাগানও করি। তাতেই এক্সারসাইজকে এক্সারসাইজ আর সময় কাটানোকে সময় কাটানো হয়। বাদবাকি সময় পড়াশুনো করি, এবং পড়াই তা তো জানেনি। আমার কিন্তু এই বন পাহাড় ভালো লাগে, ছোটবেলা থেকেই ভালো লাগে। আমি শুধলাম, কিসের পড়াশুনো? কোনো বিশেষ বিষয় নিয়ে নিশ্চয়ই? মারিয়ানা বলল, কোনো বিশেষ বিষয় নিয়ে নয়, যা ইচ্ছে হয় তাই পড়ি, তবে বেশিরভাগই সাহিত্যের বই। ইদানিং একটু আধটু ছবিও আঁকার চেষ্টা করি। কি আঁকেন? ল্যান্ডস্কেপ? না না, আমি এমনি হিজিবিজি এলোমেলো রং বোলাই, বোলাতে বোলাতে কোনোটা বা ছবিতে দাঁড়ায়। ছবি মানে বিভিন্ন রঙের সুরুচি সম্পন্ন সমষ্টি মাত্র, আবার কোনোটা কিছুই হয় না, ছিঁড়ে ফেলে দিতে হয়। কিন্তু আঁকতে পারি আর নাই পারি, নিজেকে ভুলিয়ে রাখার জন্য এত ভালো হবি আর কিচ্ছু নেই। আমি দ্বিধাগ্রস্ত গলায় এত নতুন পরিচয়ে বলাটা সমীচীন হবে কিনা ভেবে বললাম,
ভোলাবার প্রয়োজনই বা কি নিজেকে? মারিয়ানা একরাশ বিষণ্ণ হাসি হেসে বলল, হয়তোবা আছে প্রয়োজন। নিজেকে মাঝে মাঝে ভোলাবার প্রয়োজন কার না আছে। তারপর বলল, প্রায় হঠাৎই, চলুন আমার পড়ার ঘর এবং বাড়িটা আপনাকে ঘুরিয়ে দেখাই। আমি বললাম, চলুন। কোনো ব্যক্তির পড়ার ঘর বা স্টাডিতে যেতে আমার খুব ভালো লাগে। সেই ঘরটি যেন সেই বিশেষ লোকটির মনের আয়না। অবশ্য যারা সত্যিকারের সে ঘর ব্যবহার করেন। অনেকে লোক দেখাবার জন্য যেমন ঘর সাজিয়ে রাখেন তেমন ঘর নয়। যে ঘর ব্যবহৃত হয় সে ঘর দেখলেই বোঝা যায় সে ঘরে তার ব্যক্তিত্বের অনেকখানি ছড়িয়ে থাকে। মারিয়ানার দোতলা কাঠের বাংলোটির চারপাশে চওড়া ঘোরানো কাঠের বারান্দা, সামনে পিছনে দুটি করে ঘর, পিছনে পশ্চিমমুখও একটি ছোট্ট ঘর। স্টাডিটি ছোট, আগে ওর বাবার ছিল। পুরো পশ্চিম দিকটাতে দেওয়াল নেই, কাচের জানলা, ভেতরে পর্দা ঝুলছে। তবে সে পর্দা পুরোটা সরানো। একটি টেবিল, বেতের কাজ করা একটি টেবিল বাতি, চতুর্দিকে দেওয়ালে বসানো আলমারিতে সারি সারি রাশি রাশি বই, মেঝেতে একটি সাদা মোটা গালচে পাতা। যে চেয়ারে বসে ও পড়াশুনো করে সেই চেয়ারটির উপরে একটি হরিণের চামড়া পাতা। টেবিলের উপরেও ইতস্তত অনেক বই ও কাগজপত্র ছড়ানো, কালি কলম টেবিলের উপর। ঘরটা থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। হয় মারিয়ানা যে তেল মাখে মাথায় সেই তেলের গন্ধ, নয়তো যে আতর বা সুগন্ধি ব্যবহার করে তার সুবাস এই ঘরের আবহাওয়ায় ভরেই রয়েছে। এই বুঝি মারিয়ানার মনের গন্ধ। মারিয়ানা বলল, বসুন না, আমার চেয়ারে বসুন। আমি অবাক হয়ে বললাম, কেন? আহা, বসুনই না। বসলাম, আর বসে যা দেখলাম তা একেবারে হৃদয় ভোলানো। পুরো কাচের জানলা দিয়ে আদিগন্ত যত দূর দেখা যায় কেবল পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল। বহু দূরে বেশ চওড়া একটি নদীর রেখা দেখা যাচ্ছে। মারিয়ানা জানালো ঔরঙ্গা নদী কোয়েলে গিয়ে মিশেছে। সবুজের যে কত রকম বৈচিত্র্য তা এই ঘরে বসে সম্পূর্ণ উপলব্ধি করা যায়। এই রকম একটি স্টাডি পেলে সারা জীবন আমি আনন্দে কাটাতে পারি, আর কোনো জাগতিক কিছুর উপর আমার কোনো লোভ নেই। মারিয়ানাকে বললাম কথাটা। মারিয়ানা হাসল, বলল, বেশ তো, যখন খুশি আসবেন, এলেই আমি আপনাকে এই স্টাডি ছেড়ে দেব। যে কদিন থাকবেন সে কদিন এই স্টাডি আপনার। উত্তরে চুপ করে থাকলাম। ভাবলাম, এরকম ঘর তো শুধু মনেরই একটি কোণ। তাতে কি দূর থেকে এসে কেউ বসতে পারে, না এই ঘরে কাউকে কেউ বসাতে পারে? মারিয়ানা অনেকক্ষণ চুপ করে জানলার দিকে চেয়ে রইল। স্টাডির দেওয়ালে চেয়ারে বসে কোনাকুনি চোখে পড়ে এমন জায়গায় পাশাপাশি দুটো ফটো। একখানা ফটো কেমন ব্যথাতুর বিশীর্ণ মুখ, চশমা চোখ ভদ্রলোকের, সমস্ত মিলিয়ে এক মনীষী সুলভ পরিমণ্ডল। মারিয়ানা বলল, আমার বাবা। তার পাশে একখানা কম বয়স্ক ভদ্রলোকের ছবি, বেশ ব্যক্তিত্ব সম্পন্ন চেহারা, পরনে সাহেবি পোশাক, মাথায় ঘন কোকড়া চুল উল্টো করে ফেরানো, ভারী সুন্দর ও অভিব্যক্তিময় চোখ, যেন অনেক কিছু না বলা কথা বয়ে বেড়ানো। মানে এমন একটি মুখ যা 100 লোকের মধ্যে প্রথমেই চোখে পড়বে। মারিয়ানা বলল, সুগত রায়চৌধুরী, আর্কিটেক্ট, কলকাতায় চাকরি করেন, লেখেনও। ওর কোনো লেখা পড়েননি? বাহ, ভারী ইমপ্রেসিভ চেহারা তো। না, লেখা পড়িনি। ভদ্রলোক মারিয়ানার কে হন তা মারিয়ানা বলল না, আমিও জিজ্ঞাসা করলাম না। আমরা ফিরে এসে বারান্দায় বসলাম। হাওয়াটা বেশ জোরে বইছে। পাহাড়টার নিচে বৃষ্টি হচ্ছে। আকাশটা আবার কালো করে এলো। মারিয়ানা ঘর থেকে একটি পশমি শাল নিয়ে এলো, জড়িয়ে বসলো গায়ে। বারান্দা থেকে বাদিকে চাইলে একটি বেশ উঁচু পাহাড়ের চূড়ো দেখা যায়। ঘন বনে ছেয়ে আছে সমস্ত পাহাড়। মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের চূড়ো। আমি শুধলাম, পাহাড়টার নাম কি? মারিয়ানা ঘুরে বসে বলল, ওই তো মুচুকরানির পাহাড়, আর ওই পাহাড়টার নাম বহুরাজ। খারোয়ারেরা ওখানে পুজো দেয়। মুচুকরানির নৈহার বলে ওই পাহাড়টাকে। আমি বললাম, বলুন না, কি করে পুজো করে, কি দেবতা মুচুকরানি?
সে তো অনেক কথা, তবে অল্পের মধ্যে আপনাকে বলছি। মুচুকরানী হলো খারওয়ারদের সবচেয়ে প্রিয় দেবতা। অনেকে একে দুর্জাগিয়া দেবতাও বলে। এখন আর তেমন হাঁকডাক নেই। খারওয়ারেরা আজকাল অনেকে খ্রিস্টান হয়ে গেছে তো। তবে আমরা ছোটবেলায় মুচুকরানীর যা বিয়ে দেখেছি না, তা ভুলবার নয়। এখনো যে হয় না তা নয়, তবে সেই প্রাণ আর নেই। কিরকম? দেখতাম বছরে 3 বার করে বিয়ে হতো। ওই বহুরাজ পাহাড়টার উপরে জুকোহার গ্রামের লোকেরা ভোরবেলা স্নান সেরে একটি দোলানি সুরের গান গাইতে গাইতে বহুরাজ পাহাড়ে উঠত। সঙ্গে উক্কামন্দ গ্রামের লোকরাও এসে জুটত। তারা হচ্ছে আবার মুচুকরানীর বাবার গ্রামের লোক। সেই দোলানি গানের সুর এখনো কানে ভাসে আমার। পাহাড়ে পাহাড়ে কেঁপে কেঁপে সকালের রোদ্দুরে সেই গান আমাদের শিরিন বুরুতেও এসে পৌঁছত। ওরা গাইতে গাইতে বহুরাজ পাহাড়ের মাথায় উঠে যেত। ওই পাহাড়ের গুহাতেই মুচুকরানীর বাস। মুচুকরানীর ছোট্ট সুডৌল সিঁদুর চর্চিত মূর্তিখানি পুরোহিত নামিয়ে আনতেন। রানীর মাথায় এক ফালি তসর সিল্কের পট্টি জড়িয়ে দেওয়া হতো। তারপর বসানো হতো একটি নতুন দোহরের উপর। তারপর একটি বাঁশের পালকিতে রানীকে চড়িয়ে তারা নেমে আসতো পাহাড় বেয়ে। পুরোহিত সবচেয়ে আগে নামতেন, নাচতে নাচতে গাইতে গাইতে। রানীকে এনে একটি বিরাট বটগাছের তলায় রেখে দেওয়া হতো জুকুয়াহারে। সেখান থেকে বরের বাড়ি উক্কামন্দে রওনা হতো কনে যাত্রীরা রানীকে নিয়ে। উক্কামন্দে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অনেক উপহার সামগ্রী এসে পৌঁছতো মুচুকরানীর সামনে। ছোট ছোট ছেলেমেয়েরা কৌতূহলী চোখে চেয়ে থাকতো। আমরাও যেতাম। বাবা আমাদের বহুবার নিয়ে গেছেন দেখতে। মারিয়ানা থেমে গেল, বলল, আর শুনতে কি আপনার ভালো লাগবে? আমি বললাম, দারুণ লাগছে, প্লিজ বলুন। মারিয়ানা আবার বলতে শুরু করলো। উক্কামন্দের কনাদি পাহাড়ে থাকতেন মুচুকরানীর বর। বরের বর্গ হচ্ছে আগোরা। তারপর সেই বটগাছের তলা থেকে আবার নাচতে নাচতে গাইতে গাইতে ওরা সকলে উঠত কনাদি পাহাড়ে বরের গুহায় পৌঁছবার জন্য। প্রবাদ ছিল যে কনাদি পাহাড়ের সেই গুহার নাকি তল নেই, সমস্ত পাহাড়টাই নাকি মাঝখানে ফাঁপা। সুড়ঙ্গ নেমে গেছে কত যে নিচে, তার খোঁজ কেউ রাখে না। সেখানে পৌঁছে মুচুকরানীকে আবার বিয়ে দিয়ে পালকি করে নামানো হতো। তারপর বর যেখানে বসে থাকতেন গুহার ভিতরে একটি পাথরের খাঁজে, সেখানে তাকে বরের পাশে রেখে আসা হতো। পুরোহিত একটি বড় পাথর নিয়ে সেই গুহায় গড়িয়ে দিতেন। সেই অতল গুহাতে পাথরটি ধাক্কা খেতে খেতে শব্দ করে করে গড়িয়ে চলত নিচে। তখন বাইরে সমবেত গ্রামবাসী নিঃশব্দে ও ভয়ে দাঁড়িয়ে সেই শব্দটা শুনত। গুহাটি এতই গভীর ছিল যে বহুক্ষণ পর্যন্ত এই শব্দ শোনা যেত। তারপর সব স্তব্ধ হয়ে গেলে মনে করা হতো যে মুচুকরানী ও তার অগোরা বরের শুভ বিবাহ সম্পন্ন হলো। ওরা তখন সবাই আনন্দ করতে করতে পাহাড় থেকে নেমে আসতো এবং সন্ধেবেলায় নেচে গেয়ে বিবাহ উৎসব শেষ করত। এই অবধি বলে মারিয়ানা চুপ করল। মনে হলো মারিয়ানার গল্প যেন হঠাৎ শেষ হয়ে গেল। ওই জুকুয়াহার গ্রামের খারওয়ারদের সঙ্গে আমিও যেন মারিয়ানার মতো কোনোদিন মুচুকরানীর বিয়েতে উপস্থিত ছিলাম। চোখের সামনে যেন সব সত্যি হয়ে উঠছিল ওর গল্প শুনতে শুনতে। এক সময় দেখতে দেখতে সন্ধে নেমে এলো। সন্ধে হবার প্রায় পরেই মারিয়ানার বাংলোর গেট খুলে 2-4 করে মেয়ে পুরুষ এসে জুটতে লাগলো। বাংলোর হাতার পিছনে ওপাশের খাদের দিকে একটা ঝাঁকড়া চেরি গাছের তলায় আগুনের ব্যবস্থা করা হয়েছে দেখলাম। বৃষ্টি থেমে গেছে শেষ বিকেল থেকেই, তবে দমকা হাওয়াটা নানা রকম মিষ্টি সুবাস খাদ থেকে বয়ে এনে সমস্ত বাগানে উথাল পাথাল করছে। আমরা একে একে জড়ো হলাম সেই গাছের নিচে। মারিয়ানা বেতের চেয়ার পাতিয়ে দিয়েছে, আগুনটাও বেশ গনগনে হয়ে উঠেছে। আমরা একেবারে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি। সকলেই বেশ আরামে বসে নাচ দেখার জন্য তৈরি। যশবন্ত ওদের সঙ্গে নাচবে। ছেলেরা ও মেয়েরা সামনাসামনি এক লাইনে দাঁড়ালো। মেয়েদের পরনে শুধু শাড়ি, বুকের উপর দিয়ে ঘোরানো, হাঁটুর নিচ অব্দি শাড়ি, বেশিরভাগই সাদা হাতে বোনা মোটা পাড়ের শাড়ি, লাল এবং সবুজ পাড়ই বেশি। মাথার চুলে ভালো করে তেল মেখেছে, ঘাড়ের একপাশে হেলিয়ে খোঁপা বেঁধেছে। খোঁপায় নানা রকমের ফুল গুজেছে প্রত্যেকে।
জঙ্গলি মেয়েদের গায়ে বাঘের গায়ের মতো কেমন যেন একটা নিজস্ব গন্ধ আছে। তেলের গন্ধ, চুলের গন্ধ, শারীরিক পরিশ্রমজনিত ঘামের গন্ধ, সব মিলিয়ে কেমন যেন একটা বিজাতীয় ভাব। ওদের দূর থেকে দেখতে ভালো লাগে, মনে মনে কল্পনায় আদর করতে ভালো লাগে, কিন্তু ওদের কাছে গেলে তখন ওরা যতই আমন্ত্রণী হাসি হাসুক না কেন, কেমন গা রেড়ি করে। কেন হয় জানি না। যশবন্তের কিন্তু ওসব কোনো সংস্কার নেই, মনে প্রাণে জঙ্গলি। ও সত্যি সত্যিই জঙ্গলি, সেটা ওর মুখোশ নয়। একটি ভারী আমেজ ভরা ঘুম পাড়ানি গানের সঙ্গে সঙ্গে ওরা নাচতে আরম্ভ করলো। ছেলেরা ও মেয়েরা একেবারে একে অন্যের কাছে চলে আসছে। আগুনের আভায় মেয়েদের মুখের লজ্জা ঢাকা থাকছে না। ছেলেরা দুষ্টুমি ভরা চোখে হাসছে। ওরা দুলে দুলে গান গাইছে, মাথা হেলাচ্ছে, ভঙ্গুর গ্রীবা ভঙ্গিমায় গুনগুনিয়ে গাইছে। দেখতে দেখতে সমস্ত জায়গাটার যেন চেহারাই পাল্টে গেল। মাদলগুলো হয়ে উঠল পাগল। পায়ের তালে তালে, কোমর দোলানোর ছন্দে, আঁখির ঠারে ঠোরে ওরা নাচতে লাগলো। যশবন্ত কিন্তু ওর অলিভ ক্রিম ট্রাউজার ছেড়ে ওদের মতো ধুতি পরেছে। ও যে কতখানি সুপুরুষ তা ওই ওরাও যুবকদের স্বাস্থ্যোজ্জ্বল পটভূমিতেও প্রতীয়মান হচ্ছে। পায়ের মাংসপেশি থেকে আরম্ভ করে গ্রীবার গড়ন পর্যন্ত কোনো জায়গায় কোনো অসঙ্গতি নেই। যৌবনের চিকন চিতাবাঘের মতো ও সর্পিনী মেয়েগুলোর সঙ্গে নাচছে। মারিয়ানা কানের কাছে ফিসফিস করে গানের মানে বলছিল। এই নাচের নাম ভেজ্জা নাচ। ছেলেমেয়েরা একসঙ্গে এভাবে নাচলেই তাকে ভেজ্জা নাচ বলে। যে গানটি ওরা আজ গাইছে তার মানে হলো, এই দাদা, তুই আমাকে জাম পাতা এনে দিলে তোর সঙ্গে আমি ভেজ্জা নাচব, কানে জাম পাতা পরব। যদি আনিস তবে তোর সঙ্গে ভেজ্জা নাচব। নিশ্চয়ই আনিস কিন্তু রে দাদা। ইস, খারাপ। ছেলেদের সঙ্গে মেয়েরা একসঙ্গে নাচে, ইস কি খারাপ। যখন ছেলে মেয়েরা একসঙ্গে নাচে তখন নাচতে নাচতে ভোর হয়ে এলে ছেলেদের কখনো বিশ্বাস করতে নেই। এই জুড়ি অসভ্য। আমার গা থেকে হাত সরাও না, দেখছো না নাচতে নাচতে আমার শাড়ি আলগা হয়ে গেছে। তাই হোক, আলগা হয়ে খুলে পড়ুক, নাচের সময় তো শেষই হয়ে এলো। ধীরে ধীরে নাচের বেগ আরো দ্রুত হতে লাগলো। তারপর সেই বর্ষণসিক্ত হিমেল রাতকে আর চেনা গেল না। মনে হতে লাগলো এ এক আলাদা রাত। অন্য কোনো পৃথিবীর প্রাণের গল্প নিয়ে পিদিম জেলে এ রাত আমাদের জন্য অনেক আনন্দের পসরা সাজিয়ে এনেছে। ইস কি খারাপ, ছেলেরা মেয়েদের সঙ্গে নাচে। ইস কি খারাপ। এই দাদা, জাম পাতা এনে দিবি? এই দাদা, জাম পাতা এনে দিবি? নাচে গানে মিলে ছেলে মেয়েদের মুখ ভরা হাসি আর চোখ ভরা প্রাঞ্জলতায় কেমন যেন নেশার মতো হয়েছিল। নেশায় বুঁদ হয়েছিলাম। এমন সময় ফটাং করে একটা বেরসিক আওয়াজ হলো। যশবন্ত নাচ ছেড়ে দৌড়ে এলো। দৌড়ে এসে আগুন থেকে বাঁশের টুকরোটা বের করলো। ওখানেই বেতের চেয়ারে বসে আমরা বাঁশ পোড়া খেলাম। সত্যি কোথায় লাগে কাবাব, জিভে দিতে না দিতেই গলে যায়। দারুণ। নাচ চলল রাত 9টা অবধি। এই নাচ তো আমাদের দেখানোর জন্য। ওরা যখন গায়ের মধ্যে সত্যি সত্যি ভেজ্জা নাচে তখন সারা রাত তো বটেই, এমনকি সকালের 2-1 প্রহর অবধি নাচ করায়। চমৎকার কাটল সন্ধেটা। রুমান্ডির একাকিত্বে অভ্যস্ত মনটা এত দিন পরে এত লোক, এত নাচ, এত হইচই দেখে আনন্দে চমকে চমকে উঠল। সুমিতা বৌদি যশবন্তের শিরিনপুরুর প্রেয়সীকে ওর একটি শান্তিনিকেতনী ফুল তোলা কাপড়ের শাল দিলেন। মেয়েটা হাসতেও পারে। বসন্তকালের হাওয়ায় দোলা লাগা মাধবীলতার মতো কেবলই নুয়ে নুয়ে হাসে। পুষ্প ভারানত স্তবকের মতো শরীরটা কাঁপিয়ে কাঁপিয়ে হাসে। যশবন্ত আমাকে ফিসফিসিয়ে বলল, কি লাল সাহেব, হরিণটা মারার জন্য আমাকে ক্ষমা করেছ তো? হ্যাঁ বলো, একটি বিভৎস দৃশ্যের বিনিময়ে এতগুলো আনন্দোজ্জ্বল মুখ দেখতে পেলে কিনা? হ্যাঁ, ওরা বছরে ভাত এবং মাংস যে কবার খায় একটা গুণে বলা যায়। সত্যি সত্যি ক্ষমা করতে পারলাম কিনা জানি না, তবু মনে হলো যশবন্তই ঠিক। ওকে যেমন করে বলেছিলাম সকালে তেমন করে বলাটা হয়তো ঠিক হয়নি।
তবে এটুকু বুঝলাম যে সেই সকালের মৃত হরিণের রক্তাক্ত দুঃখে যদি কোনো ফাঁকি না থেকে থাকে, এদের আজকের সন্ধ্যার আনন্দেও কোনো ফাঁকি নেই। ফিরে এসে রুমান্ডিতে আবার বেশ গুছিয়ে বসেছি। তবে আমরা এখান থেকে ফেরার পরদিনই যশবন্ত টেলিগ্রাম পেল, ওর মার স্বাস্থ্যের ক্রমাবনতি ঘটেছে, সুতরাং ওকে চলে যেতে হলো হাজারিবাগ। দেখতে দেখতে 3টে দিনও কেটে গেল, অথচ কোনো খবর পাঠালো না। বেশ চিন্তায় আছি। এদিকে কোয়েলে ঢল নেমেছে, অনেক মাছ ধরা পড়েছে। বাগে চম্পা থেকে প্রায়ই নানা রকম ছোট ছোট মাছ ধরে গ্রামের লোকেরা আমার জন্য পাঠায়, দাম দিই, খুশি হয়ে নেয়। পাহাড়ি নদীর মাছের বড় স্বাদ। টাবরকে সেই যে বলেছিলাম শিকারে যাবার কথা, তা সে মনে রেখেছে। শিরিন বুরু থেকে ফিরে আসার পর থেকেই বারবার আমাকে বলছে, চলিয়ে হুজুর, এক রোজ বারাহ মারকে আয়ে। গায়ের লোকেরা শুয়োর বড় আনন্দ করে খায়, কিন্তু আমার গুরু তো এদিকে হাজারিবাগে, গুরু ছাড়া শিকারে যায় কি করে? শেষে একদিন থাকতে না পেরে বলেই ফেললাম যে যশবন্ত না থাকলে শিকারে যেতে আমার ভয় করে। টাবর তো হেসেই বাঁচে না, বলে যশবন্তবাবু বড় শিকারী, সে বিষয়ে সন্দেহ নেই, তা বলে টাবরই বা কম কিসে? তার এই মুঙ্গেরি গাদা বন্দুক দিয়ে সে মারেনি এমন জানোয়ার তো নেই জঙ্গলে, এক হাতি ছাড়া। ভাবলাম যাব তো শুয়োর মারতেই, ভয়ের কি? সে কথাটা কিঞ্চিত সাহস সঞ্চয় করে বলতেই বুড়ো তো মারে আর কি, বলে বারাহা কনসা ছোটা জানোয়ার হ্যায়। শুয়োরকে ওরা বাঘের চেয়ে কম ভয় করে না। শুয়োর আর ভাল্লুক নাকি ওদের সব চাইতে বড় শত্রু। বিনা প্ররোচনায়, বিনা কারণে এরা যখন তখন আক্রমণ করে বসে, তাড়া করে মাটিতে ফেলে। মানুষের উরু থেকে আরম্ভ করে সোজা পেট অবধি ধারালো দাঁতে চিরে ফালা ফালা করে দেয় শুয়োর। সেরকমভাবে শুয়োর চিরলে মানুষকে বাঁচানোই মুশকিল হয়। আর ভাল্লুক তো আরও ভালো, যখন দয়া করে প্রাণে না মারে তখন সে এক খাবলায় হয় কান, নয় ঠোঁট, নয় নাক ইত্যাদি খুবলে নেয়, তাছাড়া নখ দিয়েও ফালা ফালা করে দেয়। এতদিনে বুঝলাম এই জঙ্গলে পাহাড়ে যেসব ভয়াবহ বিকৃত মূর্তি দেখি রাতে, যাদের আধো অন্ধকারে দেখে ভয়ে আতকে উঠতাম প্রথম প্রথম, তারা সবাই ভাল্লুক কবলিত হতভাগ্য মানুষ। টাবর বলল, নয়া তালাওয়ের পাশের সটি খেতে শুয়োরের দল সন্ধ্যা হলেই রোজ নামে। ইয়া বড়কা বড়কা দাঁতালো শুয়োর, গেলে নিখাত মারা যাবে। আমি বললাম, মাচা টাচা বাঁধা আছে? টাবর বলল, মাচা কি হবে হুজুর, মাটিতেই লুকিয়ে বসে মারব। শুনেই তো আমার অবস্থা কাহিল। বললাম, না বাবা, এই বৃষ্টি বাদলায় মাটিতে বসে শিকার টিকার আমি করি না। টাবর মনক্ষুণ্ণ হয়ে চলে গেল। ইদানিং কিন্তু সকালে বিকেলে একা একা বন্দুক হাতে হাঁটি হাঁটি পা পা করে এদিক ওদিক যাই। তবে বড় রাস্তা থেকে খুব বেশি একটা অন্যত্র ঢুকি না, গা ছমছম করে। বড় রাস্তার আশেপাশে যা পাখি টাখি পাই তাই মারি। যশবন্ত বলেছিল এই রকম শিকারকে বলে পট হান্টিং, খাদ্য সংস্থানের জন্য। সুহাগী নদীর রেখায় যশবন্তের বসবার সেই প্রিয় জায়গাটার কাছেই একটি বড় গাছে সন্ধ্যার মুখে মুখে প্রচুর হরিয়াল এসে বসত। ওখানে গিয়ে প্রায় মারতে লাগলাম হরিয়াল। ভালো করে নিশানা করা যায় না, পাখিগুলো বড় চঞ্চল, এক জায়গায় মোটে বসে থাকে না, কেবলই এ ডাল থেকে ও ডালে তিরিং তিরিং করে লাফায় আর কিচির মিচির করে ডাকে। তবে বড় ঝাঁক থাকলে এক গুলিতে আমার মতো শিকারিও 3-4টে ফেলে দিত। পাখিগুলোর রং ঘন সবুজ, বুকের কাছে একটু হলদেটে সাদা, মাংস ভারী ভালো, আর আমার জুম্মান যা রোস্ট বানাতো কি বলবো। বন্দুকের ফাঁকা টোটার বারুদের গন্ধ শুকতে ভালো লাগতো, মরা পাখির ঝপ করে গাছ থেকে পড়ার আওয়াজ ভালো লাগতো। বুঝতে পারতাম যে আরও কিছুদিন থাকলে আকৃতিগত পার্থক্য ছাড়া যশবন্তের সঙ্গে প্রকৃতিগত পার্থক্য বলে আর কিচ্ছু থাকবে না। যাকে একদিন ঘৃণাও করতাম, সেই জঙ্গলির সঙ্গে একেবারেই একাত্ম হয়ে যাব। যশবন্ত চলে যাওয়ার পর আমার বাংলোর পিছনের পুটুর ছোপে একটি বড় খরগোশ মেরে তাকে যশবন্তের মতো বাঁশ পোড়া করে খেয়েছি। এমনি করে খরগোশের মাংসে যে একটা মেটে মেটে আষ্টে গন্ধ থাকে, সেটা এভাবে রান্না করলে একেবারে থাকে না।
গুরুর অবর্তমানে আমি নিজের চেষ্টায় যে কত দূর এগিয়ে গেছি তা ভাবলে নিজেরই আশ্চর্য লাগে। গুরু কবে ফিরবে এবং তাকে এসব গল্প করব সেই ভাবনাতেই বিহ্বল হয়ে আছি। শুয়োর মারতে পারমিট লাগে না, বছরের সব সময়ই মারা চলে, সেই জন্যই তো এত বিপত্তি। ইতিমধ্যে আবার একজন লোককে ওই নয়া তালাওয়ের কাছে শুয়োর ফেরেছে। কাল আবারও টাবর এসে বললাম, তুমি নিজে গিয়ে মারছ না কেন টাবর? টাবর বলল, আমার বন্দুক বিগড়ে গেছে, ঘোড়াটা ঠিক মতো পড়ে না, তাই ওরকম বন্দুক নিয়ে অত বড় দাতাল শুয়োরের সামনে যেতে ভরসা পাই না। ভাবলাম আমার বন্দুকটা টাবরকে দিয়ে দিলেই তো কার্য সমাধা হয়, কিন্তু পরক্ষণেই মনে পড়ল যশবন্তের কথা। কলকাতার শিকারীরা এখানে এসে তাস খেলে আর বিয়ার খায় এবং তাদের বন্দুক নিয়ে জঙ্গলি শিকারীরা শিকার করে। তারপর সেই সব জানোয়ারের চামড়া মাংস কলকাতায় নিয়ে গিয়ে নিজেরা মেরেছে বলে তারা জাহির করে, আর ড্রয়িং রুমে বসে ন্যাকা মেয়েদের কাছে রোমহর্ষক গল্প করে। সুন্দরী মেয়েরা শোনে আর উফ আহ ইত্যাদি নানা রকম গা শিরশিরানো আওয়াজ করে। অতএব বন্দুক দেওয়া যাবে না। টাবরকে বললাম, তবে চলো কালই যাওয়া যাবে। সকালে যশবন্তের চিঠি এলো, হাজারিবাগের ছাপ মারা। লিখেছে মায়ের নিউমোনিয়া হয়েছে, আরও 7 দিনের আগে আসতে পারছে না, একটু সুস্থ করে আসবে। আমি যেন অবশ্যই একদিন নৈহারে গিয়ে ওর বাংলোর তত্ত্ব তলাশ করে ওর চাকরকে কিছু নির্দেশাদি দিয়ে আসি। খবর অবশ্য ওর অফিস থেকেও দেবে। তাছাড়া 2 রকম সম্বরের আচার তৈরি করে রেখেছে ও, তারই একরকম যেন আমি নিয়ে আসি এবং অন্য রকম আচারটা যেন ঘোষদা আর সুমিতা বৌদিকে ডালটনগঞ্জে পৌঁছে দিই। চাকরটা ওর ভাল্লুকের বাচ্চাটার ঠিকমতো যত্ন আত্তি করছে কিনা তাও যেন দেখে আসি, ইত্যাদি ইত্যাদি। যেতে হবে একদিন যশবন্তের নৈহারে, আগে কখনো যাইনি। বেলা থাকতে থাকতে টাবর এসে পৌঁছালো। বলল, চলিए हुजूर, अभी चल देने से शाम को पहले पहले पहुंच जाएगा। আমি বললাম, এত তাড়াতাড়ি কি, জিপ নিয়ে গেলেই তো হবে, পরেই যাব। টাবর একগাল হেসে বলল, তুহার জিপোবা না জাল থু। ভাবলাম এমনই অগম্য জায়গা। 3.25 ইঞ্চি আলফা ম্যাক্স এলজি এবং 2টি স্ফেরিক্যাল বল নিয়ে টাবরের সঙ্গে বন্দুক কাঁধে ঝুলিয়ে রওনা হলাম। টাবর নিজের বন্দুকটাও নিয়েছে, দেগে তো দেবে, তারপর ফুটুক চাই না ফুটুক। আমি হেন বড় শিকারি তো আছি। সঙ্গে চৌথা বলে সুহাগী গ্রামের এক বুড়ো চলল, কাঁধে একটা ঝকঝকে টাঙিয়ে নিয়ে। শেষ বিকেলের সোনালি আলো বর্ষার চকচকে বন জঙ্গলে ঝিকমিক করছে। আমার বাংলো থেকে ঢালু হয়ে নেমে গেছে রাস্তাটা বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। রোদ এসে পড়েছে জঙ্গলের ফাঁকে ফাঁকে, ধান হয়েছে জায়গায় জায়গায়, গাছের গোড়াগুলোতে একটু আধটু জলও রয়েছে কোথাও কোথাও। পাহাড়ের ঢালের গায়ে খাঁজ কেটেও ফসল ফলিয়েছে ওরা। পথে এক জায়গায় একসঙ্গে প্রায় 100-150 বিঘা জায়গা নিয়ে আম বাগান। ডালটনগঞ্জের কোনো জমিদার নাকি এখানে শখ করে আম লাগিয়েছিলেন। এখানের আমে পোকা হয় বেশ। গরমের দিনে ভাল্লুকের এটা একটা আড্ডাখানা হয়ে ওঠে সন্ধ্যার পর। নয়াতালাও থেকে ফেরার মুখে কত লোক যে এই পথে ভাল্লুকের মুখে পড়েছে তার লেখাজোখা নেই। अभी बातचीत बिल्कुल बंद हुजूर, हम लोग पहुंच चुके हैं, বলল টাবর। অস্তগামী সূর্যের বিষণ্ণ আলোয় নয়াতালয়ের উঁচু বাঁধ দেখা যাচ্ছিল। এক ঝাঁক হুইসলিং টিল চক্রাকারে তালয়ের উপরে উঠছিল শীষ দিতে দিতে। একটি ধূসর জাঙ্গিল মন্থর ডানায় উড়ে চলেছিল রুমান্ডির দিকে। তালাওটি যে খুব বড় তা নয়, বর্ষার ঘোলা জলে ভরা। অনেকগুলো নালা এসে পাহাড়ের এদিক ওদিক থেকে এসে মিশেছে। মধ্যেকার জল অপেক্ষাকৃত কম ঘোলা। পাশে পাশে নানা রকম জলজ উদ্ভিদ আছে, সরবনের মতো ছিপছিপে ডাঁটা গাছ, স্পাইডার লিলির মতো ছোট ছোট ফুল, হিঞ্চে কলমির মতন অনেক নাম না জানা শাক, অনেক রঙের। তালয়ের একপাশে আগা গোড়া সটি আর কচু লাগানো। টাবর দেখালো শুয়োরদের দল গর্ত করে আর সেগুলো লাট করে আর কিছু বাকি রাখেনি। কচুবন আর সটিবনের গা ঘেঁষে বিরাট একটা বাজ পড়া বট গাছ,
আসন্ন সন্ধ্যার রক্তিম আকাশের পটভূমিতে প্রেতাত্মার মতো অসংলগ্ন ভঙ্গিতে আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়ে আছে। আমি আর টাবর সেই গাছের গোড়ার ফোঁকরের মধ্যে ঢুকে বসলাম, প্রায় মাটির সমান্তরালে। বসবার আগে টাবর পাথর ছুঁড়ে তার ভিতরে শঙ্খচূড় কি গোখরসাপ যে নেই সে বিষয়ে নিশ্চিন্ত হয়ে নিল। চৌথা বুড়োকে টাবর তালয়ের অন্য পারে পাঠালো। ওদিকের জঙ্গলের ভিতরে কোনো গাছে উঠে বসে থাকতে বলল। গুলির শব্দ শুনলে সে যেন আসে। একটু পরেই অন্ধকার হয়ে যাবে। সোদা মাটির গন্ধ উঠছে চারিদিক থেকে। চারিদিকে কেমন একটা বিষণ্ণ শান্তি, এমন একটা অপার্থিবতা যে কি বলবো। শাল সেগুনের চারারা বর্ষার জলে একেবারে সতেজ সরল পত্রপল্লব বিস্তার করেছে। একটা টিটি পাখি কোথা থেকে যেন উড়ে এসে বেশ কিছুক্ষণ টিটির টি করে জলের ধারে ধারে বেড়ালো। তারপর হঠাৎই ডুবন্ত সূর্যটাকে যেন ধাওয়া করে গিয়ে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল। এখন সম্পূর্ণ অন্ধকার। তবে শুক্লপক্ষ ছাড়া জঙ্গলে কখনো নিশ্ছিদ্র অন্ধকার হয় না। বিশেষ করে জলের পাশে থাকলে তো অন্ধকার বলে মনেই হয় না। তাছাড়া আজ অষ্টমী কি নবমী হবে। সন্ধ্যার অব্যবহিত পরেই এখানে যা চোখে পড়ে তা হচ্ছে সন্ধে তারা। এমন শান্তিতে ভরা পান্নার মতো সবুজ, কান্নার মতো টলটলে তারা আর বুঝি নেই। দপদপ করে জ্বলবে, নিঃশব্দে কত কি কথা বলবে হাওয়ার সঙ্গে, বনের সঙ্গে। জলের পাশে কটকটে ব্যাঙগুলো ডাকতে লাগলো কটর কটর করে। ওপাশের জঙ্গলের থেকে একটা হায়না বিকট অট্টহাসি হেসে উঠল। হঠাৎ আধো অন্ধকারে দেখলাম একজোড়া অ্যালসেসিয়ান কুকুরের মতো শিয়াল আমাদের থেকে বড়জোর 30 গজ দূরে চকচক করে জল খাচ্ছে। নিস্তব্ধ জলে সন্ধ্যা তারার ছায়াটা এতক্ষণ নিষ্কম্প ছিল। এখন জলে ঢেউ লাগাতে কাঁপতে কাঁপতে সবুজ ছায়াটা তালয়ের মধ্যে চলে গেল। এই জঙ্গলে অ্যালসেসিয়ান কুকুর আসবে কোত্থেকে? নিশ্চয়ই শিয়াল। জল খেয়ে শিয়াল দুটো চলে গেলে টাবর ফিসফিসিয়ে কানে কানে বলল, ডাবল সাইজ কা থা হুজুর। আমি শুধলাম, ক্যা থা? ও বলল, হুন্ডার, অর্থাৎ নেকড়ে বাঘ। আমি বললাম, ওগুলো যে নেকড়ে তা আগে বললে না কেন, মারতাম। টাবর তাচ্ছিল্যের সঙ্গে বললে, छोड़िए हुजूर, वो मार के क्या होगा, 2 गो सुअर पिटा दीजिए, खाने में मजा आएगा। রাত প্রায় 1 প্রহর হলো। বেশ মশা। হাওয়ার বেগটা একটু কম হলেই মশার প্রকোপ বাড়ে। শুয়োরের বাচ্চাদের পাত্তা নেই। অন্ধকারে কচু গাছগুলোকে শুয়োর কল্পনা করে করে চোখে ব্যথা হয়ে গেল। এমন সময় জঙ্গলের পিছনের দিকে মাটিতে ঘৃণায় পদাঘাত করলে যেমন শব্দ হয় তেমন আওয়াজ হলো এবং একাধিক শক্ত পায়ের পদধ্বনি ভেসে এলো। টাবর আমার গায়ে আঙুল ছুঁয়ে হুঁশিয়ার করে দিল। দেখতে দেখতে প্রায় গাধার সমান উঁচু আর দাঁতওয়ালা একটা শুয়োর আমাদের সামনে বেরিয়ে এলো জঙ্গল ছেড়ে। মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে পা দিয়ে এমন জোরে জোরে মাটিতে পদাঘাত করতে লাগলো যা বলবার নয়। ফুলঝুরির মতো চারিদিকে ছিটিয়ে পড়তে লাগলো সেই মাটির গুঁড়ো। শুয়োরের চেহারা দেখে আমার তো বড়ই ভয় হলো। আমরা প্রায় মাটির সমান্তরালে বসে থাকাতে শুয়োরটাকে আরও বেশি বড় বলে মনে হচ্ছিল। তার পিছনে আরও 4-5টি শুয়োর দেখা গেল। বড় শুয়োরটা আমাদের দিকে কোনাকুনি করে একবার দাঁড়ালো। কানটা দেখা যাচ্ছে, ধীরে ধীরে পুরো শরীরটা দেখা যাচ্ছে পাশ থেকে। ভাবলাম এই মহেন্দ্রক্ষণ। তারপর গুরু যশবন্তের নাম স্মরণ করে বন্দুক তুলে বন্দুকের সঙ্গে ক্ল্যাম্পে লাগানো টর্চের বোতাম টিপেই ঘোড়া টেনে দিলাম। সঙ্গে সঙ্গে ধপ করে একটা আওয়াজ এবং গগন নিনাদে এমন চিৎকার হলো যে বলার নয়। সেই চিৎকার চারিদিকের জলে, জঙ্গলে, পাহাড়ে, বনে ধ্বনিত প্রতিধ্বনিত হলো। সবিস্ময়ে ও সভয়ে দেখলাম যে বড় দাঁতাল শুয়োরটা পড়ে গেছে মাটিতে এবং অন্য শুয়োরগুলো চাচা আপন প্রাণ বাঁচা বলে তেড়ে ছুটছে জঙ্গলমুখ। বেশ আত্মতৃপ্তির সঙ্গে ফোকর থেকে বেরিয়ে টাবরের সঙ্গে কথা বলতে যাব, এমন সময় অতর্কিতে সেই সেঞ্চুরিয়ান ট্যাঙ্কের মতো শুয়োর নিজ চেষ্টায় অধঃপতিত অবস্থা থেকে উত্থিত হয়ে প্রায় হাওয়ায় উড়ে আমাদের দিকে তেড়ে এলো। সে যে কি ভয়ানক দৃশ্য তা কল্পনা করা যায় না।
প্রথমেই মনে হলো বন্দুকটা ফেলে দৌড়ে প্রাণ নিয়ে পালাই, কিন্তু সে সময়ই বা কোথায়? আমার এই মুহূর্তের চিন্তার মধ্যেই কানের পাশে কামান দাগার মতো একটা শব্দ হলো। বাবা গো বলে ধপ করে বসে পড়লাম। বেঁচে আছি যে বুঝলাম সেই সময়ই, যখন আমাদের পায়ের কাছে এসে অত বড় বরাহ বাবাজি হুড়মুড়িয়ে মাটি ছিটকিয়ে গুচ্ছের কচু গাছ ভেঙে ধপাস করে আছড়ে পড়ল। টাবর 32 পাটি বিগলিত করে বলল, তুহার হাত তো বড়িয়া বা, হ্যাঁ একদম কনপট্টি মে লাগালো থু। টাবর শুয়োরটার কাঁধে উল্টো মুখে ঘোড়ার মতো বসে লেজটাকে আঙুলে তুলে উঁচু করে দেখালো। বেশ কালো পুরুষ্টু লেজ, ডগার দিকে খোঁচা খোঁচা বিচ্ছিরি মতো দেখতে লোমের গুচ্ছ। টাবর বুনো শুয়োর আর পোষা শুয়োরের পার্থক্য বোঝালো। পোষা শুয়োরের লেজ শোয়ানো থাকে, আর জংলি শুয়োরের লেজ একটি জালোজ্যমান দুর্বিনয়ের প্রতীকের মতো উত্তুঙ্গ হয়ে শোভা পায়। আমরা কথা বলতে বলতে চৌথা বুড়ো জঙ্গলের অন্ধকারে টাঙি ঘোরাতে ঘোরাতে কারিয়া পীড়িতের মতো জঙ্গল ফুঁড়ে বেরিয়ে এলো। শুয়োরটাকে দেখে তার সে কি আনন্দ! শুয়োরের মুখটাকে 2 হাতের পাতার মধ্যে নিয়ে প্রেমিক যেমন প্রেমিকাকে আদর করে, সে ঠিক তেমনি ভাবে আদর করে দিল। জানি না কতদিন, আর কতদিন যশবন্তের কাছে স্বীকার করার বিপক্ষে বক্তৃতা দিতে পারবো। আমার বক্তব্যই ঠিক কিংবা যশবন্ত এবং যশবন্তের সাগরেদ, এই টাবর, চৌথা এবং এদের সকলের সরব ও নীরব বক্তব্যই ঠিক, তা নিয়ে ভাববার অবকাশ ঘটেছে। সেই শিরশিরে হাওয়ায় নয়াতালয়ের ধারে মৃত শুয়োরের পাশে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো, আজ থেকে কমাস আগে যে শহুরে ছেলেটি রুমান্ডের বাংলোয় এসে জিপ থেকে নেমেছিল, সেই ছেলেটিতে আর আজকের আমিতে যেন বেশ অনেকখানি ব্যবধান রচিত হয়ে গেছে। যেন তাকে পুরোপুরি খুঁজে পাচ্ছি না আজকের আমির মধ্যে। ভালো মন্দ বিচার করবার যোগ্যতা বা ইচ্ছা আমার নেই। যশবন্তের জীবনী ভালো না যে জীবনে আমি কলকাতায় অভ্যস্ত ছিলাম সেই জীবনী ভালো, তার উত্তরও আমার কাছে নেই। শুধু বুঝতে পারছি যে একটি জীবনের মধ্যে দিয়ে এসেছি এবং অন্য একটি জীবনের চৌকাঠ মারিয়ে তাতে প্রবেশ করেছি। ভালো করলাম কি মন্দ করলাম জানি না। নৈহারে ছোট্ট অফিস, তার পাশে রেঞ্জারের কাঠের দোতলা বাড়ি, রাস্তার বিপরীত দিকে অনেকখানি ধুধু মাঠ। ওরা বলে টাঁড়, যশবন্ত বলে বিশ্ব টাঁড় জায়গা। কোনো নির্জন স্থান বোঝাতে হলেই যশবন্ত এই কথাটা ব্যবহার করে। একতলায় বসবার ঘর একটি, তাতে হাতির দাঁতের টিপয়, বাঘের চামড়ার গালচে, মোটা সেগুন গাছের গুড়ির মোড়া, টেবিলের উপর ব্যাম্বুসা আর্ডেন্সিয়ার ফুলদানিতে এক গুচ্ছ ফিকে হালকা রং নাম না জানা ফুল, দেয়ালে টাঙানো বাইসনের মাথা, ভাল্লুকের মুখ, সম্বরের শিং, বুনো মোষের শিং, দরজার সামনে চামড়ার পাপোশ এবং আরও কত কি। ঘরের বাইরে একপাশে একটি নেয়ারের চৌপাই, তার উপরে একটি চিতল হরিণের চামড়া বিছানো। ঘরে ঢোকার আগেই চোখে পড়ল যে ছোট ছেলেরা যেমন করে বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলে, তেমনি করে একটা ভাল্লুকের গাবলু গুবলু কেলে কুচকুচে বাচ্চাকে নিয়ে যশবন্তের চাকর সামনের মাঠের করবি গাছগুলোর পাশে পাশে ফুটবল খেলছে। তাকে কিছু বলার আগেই সে আমার কথা কেড়ে নিয়ে বলল, ইসকো কুছ ভি তকলিফ নেই হোতা হ্যায় হুজুর, ऐसे ही रोज सुबह रेंजर साहब इसके साथ खेलते हैं। আমি সবাই বললাম, এই কি খেলা? ও বলল, হ্যাঁ। বুঝলাম যশবন্ত নিশ্চয়ই বলেছে ভাল্লুকেরা খুব এক্সারসাইজ করনে বলা জানোয়ার, বাড়িতে বেশি দিন বসে বসে খেলে স্টিভেডরের বাড়ির মেয়েদের মতো নাদুস নুদুস হয়ে যাবে। সুতরাং রোজ সকালে উঠে গুনে গুনে ওকে 50 বার লাথি মারবে, নইলে ওর গায়ে ব্যথা হবে। কিন্তু তারপর নিজের পায়ের ব্যথা সারাবার জন্য বেচারা রমনলাল যে কুয়োতলায় বসে কারুয়া তেল গরম করে পায়ে লাগাবে, এটা যশবন্ত বোধহয় ভাবেনি। শোবার ঘরে একটি নেয়ারের খাট, তার উপরে ভাগলপুরি চাদর বিছানো, রবারের একজোড়া বাথরুম স্লিপার, একজোড়া গামবুট, দেয়ালের পাশে কাঠের স্ট্যান্ডে পরপর বন্দুক সাজানো। একটি 12 বোরের দোনালা বন্দুক, একটি 454 ডাবল 100 ব্যারেল রাইফেল, অন্যটি
3006 ম্যানলিখার, যা দিয়ে ও গাড়ুয়া গুরুঙের ঢালে হরিণ মেরেছিল, তাছাড়া .2ও একটি। জানলার পাশে একটি আয়না, তার নিচে একটি ব্রাশ এবং চিরুনি। কোনো রকম কসমেটিক্স বা আফটারশেভ লোশন ইত্যাদি ব্যবহার করে না যশবন্ত। আয়নার পাশে একটি কালী মায়ের ছবি, ছবির নিচে দুটি শুকনো রক্তমুখী জবা। যশবন্তের ঘরটা যেন ওর মনেরই প্রতীক, নিরাভরণ। বইপত্র ইত্যাদির বালাই নেই। দেওয়ালের মধ্যে একটি ছোট্ট কুলুঙ্গির মতো, তাতে নানা রঙের ও নানা সাইজের নিজৌষধির বোতল সাজানো। ঘরের সংলগ্ন বাথরুম। কাঠের দরজা ঠেলে ঢুকলাম। জানলা দিয়ে রাস্তাটা চোখে পড়ে। লাল ধুলোর রাস্তাটা সকালের রোদে শুয়ে আছে। ডাক হরকরা চিঠির খয়েরি ঝুলি ঝুলিয়ে ধুলো উড়িয়ে সাইকেল চালিয়ে আসছে। বাথরুমের জানলায় শিক অথবা পর্দা নেই। একটা বড় টার্কিশ তোয়ালে মেলা রয়েছে। মুখ খোলা জবাকুসুমের শিশির গন্ধ ভুরভুর করছে। পরিষ্কার না করা একটা সেফটি রেজার পড়ে আছে কাঠের বেসিনের উপর। সামনে দেয়ালে ঝুলানো আয়নাতে নিচের লতানে ফুলে ছাওয়া জানলায় বসে বসে বড় কামুক ঠোঁটে হা করে যে দাঁড়কাকটা ডাকছে তার ছায়া পড়েছে। রেঞ্জ অফিসের নানান জায়গা থেকে ফরেস্ট গার্ডরা এসে হাফ প্যান্টের নিচে খাকি শার্ট গুজে হাত নেড়ে কী সব আলোচনা করছে। দু একজন ফরেস্ট বাবুও এসেছেন। যশবন্তের ঘোড়া ভয়ঙ্করকে আস্তা বলে সহিস তলাই মালাই করছে। তার চটাং ফটাং আওয়াজ ভেসে আসছে। যশবন্তের এই ছোট বাংলোয় বেশ একটা শান্ত তৃপ্তি আছে। বুদ্ধিমতী মধ্যবিত্ত মেয়েদের মুখে যেমন দেখা যায়। যশবন্ত যেন বুঝেছে যে সুখ কোথায়। সুখকে ও যেন হাত দিয়ে ছুঁয়েছে, ছুঁয়ে মুঠি ভরে কারো মসৃণ স্তনের মতো নেড়ে চেড়ে দেখেছে। ভরা মুঠি দীর্ঘ শ্বাস নিয়ে নিজেকে টুকরো টুকরো করে দূরে ছুঁড়ে ফেলেনি। সে সুখ ও জঙ্গলে পাহাড়ে ঘুরেই পাক কি হুইস্কির বোতল ছুঁয়েই পাক, কি করে যে পেয়েছে তা জানি না, কিন্তু ও সুখকে যে নিঃসন্দেহে পেয়েছে তা আমি নিশ্চয়ই বুঝতে পাই। একদিন সন্ধ্যার মুখে নয়াতালাও থেকে একজোড়া হাঁস মেরে টাবরের সঙ্গে ফিরছি। অন্ধকার প্রায় হয়ে এসেছে। এমন সময় পথের পাশে একটি পত্রবিরল নামনা জানা গাছে আকাশের পটভূমিতে দেখি স্পষ্ট হয়ে আছে একটি হাঁসের মতো পাখি। গাছের প্রায় মগডালে বসে আছে। পাখিটাকে হাঁসের মতো দেখতে, অথচ এ কেমন হাঁস যে জল ছেড়ে রসিকতা করবার জন্য গাছের মগডালে বসে থাকে? তাছাড়া জলো কোনো হাঁস গাছে বসে আছে এমন কথা তো শুনিনি। আমি নতুন শিকারী, বাছ বিচার পরে করি, আগে গুলি করি। পাখিটা মাটিতে পড়ুক, তারপর চেনা যাবে কি পাখি এবং আদপে পাখি কি না। গুলি করলাম। ওহ, আজকাল যা মারছি সে কি বলবো, একেবারে গুরুর মতন। গলি আন্দার জান বাহার, একদম সাথে সাথ। লথলো দিয়ে পড়ল পাখিটা নিচে। এই যে দেখি হাঁসেরই মতো, জোড়া ঠোঁট, জোড়া পা, আশ্চর্য। বাংলোর হাতায় ঢুকেই দেখি যশবন্ত বারান্দায় চেয়ার পেতে বসে। কখন এলে, কবে এলে বলে ওকে আপ্যায়ন করতে না করতে ও টাবরের হাতে ঝোলানো পাখিটাকে দেখে আমার দিকে চোখ কটমটিয়ে বলল, ও পাখিটাকে তুমি মারলে কেন? হ্যাঁ, জানো এটা কি পাখি? আমি অপ্রস্তুত হয়ে বললাম, না তা তো জানি না। যশবন্ত বেশ রাগ রাগ গলায় বলল, কি পাখি জানো না, ফটাস করে মেরে দিলে? হ্যাঁ, এক রকমের উড্ডাক, অত্যন্ত দুষ্প্রাপ্য পাখি। একে আমি আজ 2 মাস হলো লক্ষ্য করছি। ভাবছিলাম অন্য কোথাও থেকে আর একটা উড়ে এলে আমার রেঞ্জে এক জোড়া পাখি হবে, আর তুমি মেরে বসলে পাখিটাকে। টাবরকে খুব ধমকালো যশবন্ত, আমাকে মারতে বারণ করেনি বলে, মানে ছিইকে মেরে বউকে শেখানো। তারপর বেশ বিরক্তির সুরে টেনে টেনে আমাকে বলল, আগে জঙ্গলকে চেনো, জানোয়ার পাখিদের চেনো, তাদের ভালোবাসতে শেখো, তারপরে দুমদাম গুলি চালিও। গাছে বসা পাখিকে গুলি করে মারতে কোনো বাহাদুরি নেই, যে কেউ মারতে পারে, কিন্তু মারবার আগে যে পাখির প্রাণটা নিচ্ছ সে কি পাখি সেটা অন্তত ভালো করে জেনে নিও। তাকে আদপে মারা উচিত কিনা সেটা জেনে নিও। গাছ চেনো, পাখি চেনো, ফুল চেনো, জঙ্গলের এই শিক্ষাটাই বড় শিক্ষা, বুঝলে লাল সাহেব?
গুলি করাটা কোনো শিক্ষার মধ্যেই পড়ে না, ওটা সবচেয়ে সোজা। গুলি করার মধ্যে কোনো বাহাদুরি নেই। জুম্মান কফি করে নিয়ে এলো। খুব লজ্জিত হয়ে রইলাম। কিছুক্ষণ পরে শুধলাম, তোমার মা কেমন আছেন? যশবন্ত বলল, এখন নর্মাল। মা তোমাকে একবার হাজারিবাগে নিয়ে যেতে বলেছেন, মানে টুটিয়া বলাতে। আমি বললাম, যাব, নিশ্চয়ই যাব। যশবন্তকে এমন খারাপ মেজাজে আমি কোনো দিন দেখিনি। সত্যিই তো, ও জঙ্গলের রেঞ্জার, কোনো রকম অনুমতি টনুমতি নিই না, তার উপর যথেচ্ছভাবে যা মারবার নয় তাই মেরে বেড়াই। রাগ হওয়াই তো স্বাভাবিক। আমি হলেও রাগ করতাম। কফি আর চিড়ে ভাজা খেতে খেতে যশবন্ত হয়তো ভাবল যে ওরও আমার প্রতি ব্যবহারটা একটু বেশি রকম রূঢ় হয়ে গেছে। জানি না সেই জন্য কিনা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, জানো লাল সাহেব, আমি যখন তোমার মতো জঙ্গলে নতুন ছিলাম তখন এমনই ভুল করে আমি একটা পাখি মেরেছিলাম, হলুদ বসন্ত পাখি। আমি তখন একটি মেয়েকে ভালোবাসতাম, ডিএফও সাহেবের মেয়ে। আমি তখন ছোকরা রেঞ্জার, মেয়েটির নাম ছিল নিনি। শুধু এই হলুদ বসন্ত পাখি মারবার অপরাধে সে আমার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছিল। তা নইলে আজ আমার জীবন হয়তো অন্য রকম হতো। অনেকক্ষণ আমরা দুজনে চুপ করে বসে রইলাম। আমি বললাম, আমার খুবই অন্যায় হয়েছে উট ডাকটা মেরে। বিশ্বাস করো যশবন্ত, আমি জানতাম না। যশবন্ত বলল, তোমার তো অন্যায় হয়েইছে, কিন্তু তার চেয়েও বেশি অন্যায় হয়েছে টাবরের। ও জানতো ওটা কি পাখি, এবং ও পাখি কতবার দেখতে পেয়েও আমি মারিনি। ভারী বদমাস সালা। আমরা দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। আমি বললাম, বহুদিন পর আজ এলে, আজ রাতে আমার কাছে থেকে যাও যশবন্ত, বেশ গল্পগুজব করা যাবে। তুমি হাজারিবাগে যে কদিন ছিলে সে কদিন ভারী একা একা লেগেছে। তোমার আমার বন্ধুত্বটা যে রীতিমতো সর্বনাশা হয়ে উঠছে তা বোঝা যাচ্ছে। যশবন্ত বলল, কথাটা মন্দ বলনি, থেকে গেলে হয় আজ, তবে একটু হুইস্কি খেতে হবে। আর একটা শর্ত, কাল ভোরে উঠেই কিন্তু চলে যাব আমি। অনেক দিন ছুটিতে ছিলাম, অফিসে কাগজপত্র বহু জমে আছে। তাছাড়া পরশু আমাকে পাটনা যেতে হবে একটা এক্সেস ফেলিংয়ের কেসে। কেস উঠবে পরশুর পরের দিন। কতদিন থাকতে হবে পাটনায় কে জানে। জুম্মানকে বলো তো তোমার এই উট ডাকটাকেই তাড়াতাড়ি রোস্ট করুক। সালাকে খেয়ে আজ সালার দুঃখ মোচন করা যাক। এই বলে যশবন্ত উঠে গিয়ে ভয়ঙ্করের পিঠে ঝোলানো রাইফেল ও একটা ঝোলা নিয়ে এলো। রাইফেলটাকে ঘরে রেখে এলো। ঝোলা থেকে একটা হুইস্কির বোতল বের করলো। তারপর ঝোলাটিকেও রেখে এলো। তারপর ভয়ঙ্করের লাগাম খুলে পিছনের মহুয়া গাছের নিচে বেঁধে রেখে এসে বলল, রাতে খাওয়ার পর তোমার গ্যারেজে জিপের পাশে থাকবে ভয়ঙ্কর। বাইরেটায় বেশ জমাট বাঁধা অন্ধকার। আকাশটা মেঘলা করে আছে। মাঝে মাঝে মেঘ ফুঁড়ে সদ্য বিধবার মতো শ্বেতা বিষণ্ণতা নিয়ে শ্রাবণ মাসের চাঁদ উকি মারছে। ঝিঝি ডাকছে একটানা, রুমঝুম রুমঝুম। অনেক রকম ব্যাঙ, পোকা, জংলি ইঁদুর সবাই ডাকছে, চলাফেরা করছে। আমার বাংলোর চারপাশে কার্বলিক অ্যাসিড ভালো করে ছিটোই প্রতি সপ্তাহে। গরম আর বর্ষায় সাপের উপদ্রব বড় বেশি। এ অঞ্চলে শঙ্খচূড় আর বাদামি গোখরই বেশি। একবার কামড়ালে আর রক্ষে নেই। মাঝে মাঝে তারা আবার শর্টকাট করার জন্য আমার বাংলোর হাতার মধ্য দিয়ে, এমনকি কখনো কখনো আমার বারান্দার উপর দিয়েও যাতায়াত করে। প্রথম প্রথম কি যে অস্বস্তি লাগতো কি বলবো। আজকাল গা সওয়া হয়ে গেছে। গেটের পাশের নালায় প্রায় রোজই সন্ধে রাত্রিরে সাপে ব্যাঙ ধরে। সে আর এক উৎকট আওয়াজ। আজকাল আর মাথা ঘামাই না। শব্দ শুনেই বুঝতে পারি পুরোটা গেলা হলো কিনা। মনে মনে বলি, গেলা হয়েছে, এখন যাও বাবা, আর জ্বালিও না। জুম্মান বারান্দায় আরও চেয়ার বের করে দিল। আমরা দুজনেই বসলাম। যশবন্ত হুইস্কির বোতলটা খুলল। মাঝে মাঝে শালপাতার চুটটায় টান লাগাতে লাগলো। আমি বললাম, যশবন্ত, একটা গল্প বলো, তোমার অভিজ্ঞতার গল্প। বলবো বলবো করো, কিন্তু বলো না কোনো দিন। তোমার তো কত রকম অভিজ্ঞতা আছে এই জঙ্গলে পাহাড়ে। যশবন্ত কি বলতে গেল, এমন সময় হঠাৎ দুরাগত মাদলের শব্দ কানে এসে পৌঁছল। রাস্তাটা বাংলোর গেট পেরিয়ে কিছু দূর গিয়ে যেখানে বাঁক নিয়েছে সেখান থেকে।
তারপরে একটি হ্যাজাকের আলোর রেশ নাচতে নাচতে এগিয়ে এলো। তারপর রোশনাই। হ্যাজাক জ্বালিয়ে বরযাত্রীরা চলেছে, মধ্যে ডুলিতে বর। সব বরযাত্রীর হাতে একটি করে লাঠি, দুজনের কাঁধে গাদা বন্দুক, পায়ে নাগরা, মালকোচা মারা সাজি মাটিতে কাঁচা ধুতি কর্তা। মাদল বাজিয়ে হাড়িয়া খেয়ে আনন্দ করতে করতে সকলে চলেছে। ধীরে ধীরে বরযাত্রীর প্রসেশন আমাদের চোখের বাইরে চলে গেল। মাদলের আওয়াজ আবার ঝিঝিদের আওয়াজে ডুবে গেল। হ্যাজাকের আলোটা কেমন যেন লক্ষ লক্ষ ভাগে বিভক্ত হয়ে লক্ষ লক্ষ জোনাকি হয়ে এই বর্ষণসিক্ত পাহাড়ে বনে ছড়িয়ে গেল। পিটপিট মিটমিট করতে লাগলো, কাছে আসতে লাগলো, দূরে যেতে লাগলো, দলবদ্ধ হতে লাগলো, দলছুট হতে লাগলো। যশবন্ত বলল, এই জঙ্গলে এক অদ্ভুত ডাকাতের পাল্লায় পড়েছিলাম, তার গল্পই আজ তোমাকে শোনাই। আজকের রাতটা কেন জানি না, আমারও মনে হচ্ছে গল্প শোনাবার মতোই রাত। শেষ হলো কোয়েলের কাছে তৃতীয় পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সাথে, কাছের মানুষদের সাথে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। নমস্কার।